এবিসি মেডিকেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমরা এনিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে পড়েছিলাম যে একটা ক্লাসিফিকেশন ছিল মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া, এর মধ্যে একটা অংশ ছিল হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এই বিষয়টা পড়ার আগে আমাদেরকে অবশ্যই আয়রন মেটাবলিজমটা ভালো করে দেখে নিতে হবে। আমি একটু জিস্ট অংশটা এখান থেকে বলে দিচ্ছি। এখানে হয় কি যে আমরা ভেজিটেবল সোর্স অ্যানিমেল সোর্স থেকে যে আয়রনটা নিই, সেই আয়রনটা Fe2+ অবস্থায় ডাইভ্যালেন্ট মেটালিক ট্রান্সপোর্টার দিয়ে আমাদের কোথায় আসে, আমাদের এই ডিউডেনাল সেলে আসে। ডিউডেনাল সেলে আসার পর সেটা ফেরিটিন হিসেবে জমা থাকে এবং প্রয়োজন অনুসারে এই ফেরিটিন থেকে আয়রনটা চলে আসে। চলে আসার পর সে কোথায় আসে, আলটিমেটলি আমাদের সার্কুলেশনে আসে ইন্টারস্টিশিয়াম থেকে। এবং সার্কুলেশনে আসার পর লিভার থেকে নিঃসরিত ট্রান্সফেরিন এর সাথে আয়রনটা যুক্ত হয়। যুক্ত হয়ে এই ট্রান্সফেরিন লোডেড উইথ আয়রন, এই ডটগুলো হচ্ছে আয়রন আর এটা হচ্ছে ট্রান্সফেরিন। এই ট্রান্সফেরিন লোডেড উইথ আয়রন সেটা কোথায় যায়, আমাদের যে জায়গাগুলোতে ব্লাড তৈরি হবে সেই জায়গাগুলোর সেলের মধ্যে যায়, কারণ সেই সেলগুলোর সারফেসের মধ্যে ট্রান্সফেরিন রিসেপ্টর বসে আছে। তো এই ট্রান্সফেরিনটা যেটা আয়রন দ্বারা লোডেড, সেই ট্রান্সফেরিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর তার মধ্যে থাকা আয়রনটা ওই সেলটাকে দিয়ে দেয় এবং সেই সেলটা আলটিমেটলি সে কী তৈরি করে, হিমোগ্লোবিন তৈরি করে এবং সেই হিমোগ্লোবিনটা আলটিমেটলি আরবিসিতে পরিণত হয়ে সার্কুলেশনে আসে এবং সার্কুলেশনে আসার পর সে 120 দিন সার্কুলেট হয়ে আবার চলে যায় হচ্ছে ধ্বংস হওয়ার জন্য। কোথায়? স্প্লেনিক সার্কুলেশনে মেনলি। সেই স্প্লেনিক সার্কুলেশনে এটা ছিল একটা ম্যাক্রোফেজ। সেই ম্যাক্রোফেজের মধ্যে গিয়ে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর সেখান থেকে আলটিমেটলি আয়রনটা আমাদের বেরোয় আসছিল। সেই আয়রনটা আবার অ্যাপোফেরেটিনের সাথে যুক্ত হয়ে আমাদের ফেরাটিন তৈরি করছিল এবং ফেরাটিনটা আবার স্টোরড হয়ে হেমোসিডেরিন তৈরি করছিল। অর্থাৎ ম্যাক্রোফেজের মধ্যে ফেরাটিন এবং হেমোসিডেরিন এই দুই অবস্থায় তারা জমা ছিল। প্রয়োজন অনুসারে এই ফেরাটিন থেকে আবার আয়রনটা আমাদের ট্রান্সফেরিনের সাথে যুক্ত হয়েছিল এবং ট্রান্সফারের সাথে যুক্ত হয়ে আবার সেম আগের সেই সাইকেলটা সে কন্টিনিউ করছিল। তো এটা হচ্ছে একটা জিস্ট কথাবার্তা। আপনারা আগে লেকচারটা একটু দেখে নেবেন, আয়রন মেটাবলিজমের যে লেকচারটা আছে, তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা খুব সহজেই বুঝতে পারবেন। এখন আমরা আসি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কজের মধ্যে। আসলে কজ বলতে এখানে কি বোঝায়, যে কি কি কারণে আমাদের বডিতে আয়রনটা কমে যাচ্ছে সেটা, এবং এই কমে যাওয়ার কারণেই তো আমাদের এনিমিয়াটা ডেভেলপ করতেছে। তো এর মধ্যে প্রথম হচ্ছে ডিক্রিজ ইনটেক। ডিক্রিজ ইনটেক বলতে আমরা কম নিচ্ছি। আমরা গরিব কান্ট্রি, আর গরিব কান্ট্রিতে নর্মালি মানুষ মাংস খুব কমই খায়, বেশিরভাগ খায় হচ্ছে শাকসবজি। আর শাকসবজি খাওয়ার ফলে আমরা এটাও বলছিলাম যে ভেজিটেবল সোর্স থেকে আমরা যে আয়রনটা পাই, আর আমরা এটাও বলছিলাম ভেজিটেবল সোর্স থেকে আমরা যে আয়রনটা পাই সেটার মাত্র 1 থেকে 2% অ্যাবজর্ব হয়, কিন্তু অ্যানিমাল প্রোডাক্ট থেকে 20% অ্যাবজর্ব হয়, 10 to 20% অ্যাবজর্ব হয়। তার মানে এইখানে আমরা অনেক বেশি আয়রন সরাসরি অ্যাবজর্ব করতে পারি মিট থেকে। কিন্তু ভেজিটেবল অনেক বেশি খেলেও আমাদের আয়রনটা সেই অ্যানিমেলের মতো আর সেই অ্যানিমেল প্রোডাক্টের মতো আর কোথায় আসে না, আমাদের এই সার্কুলেশনে আসে না। তাহলে কেউ যদি ভেজিটেবল খুব বেশি খায়, মানে ভেজিটেরিয়ান যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার প্রবণতাটা কিন্তু বেশি। তাহলে এই একটা কারণে ডিক্রিজ ইনটেক হতে পারে। এবং আরেকটা কারণ হচ্ছে ডিক্রিজ ইনটেকে, যেমন এল্ডারলি পিপল যারা বয়স্ক, তাদের দাঁতের সমস্যা, মাংস খেতে পারে না। মাংস যদি খেতে না পারে তাহলে তাদের আয়রন অ্যাবজর্পশনটা কম হবে, আলটিমেটলি আয়রনের ডেফিসিয়েন্সি দেখা দেবে। পুর পিপল যারা আছে তাদেরও ডিক্রিজ ইনটেক হতে পারে, কারণ তারাও তো ভেজিটেবল বেশি খাবে এবং মিট কম খাবে। আবার যারা গ্রোয়িং চিলড্রেন আছে সেই ক্ষেত্রেও আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে, কারণ গ্রোয়িং চিলড্রেনের নর্মালের তুলনায় অনেক বেশি আয়রন দরকার, কারণ তাদের আরবিসি দরকার বেশি বেশি ব্লাড সাপ্লাইয়ের জন্য, মানে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য, কারণ অক্সিজেন সাপ্লাই বেশি হলে তাদের গ্রোটা ভালো হবে। তাহলে এটা হচ্ছে ডিক্রিজ ইনটেক। এবং তারপরে আমরা আরেকটাতে আসি যে ডিক্রিজ অ্যাবজর্পশন। ডিক্রিজ অ্যাবজর্পশন মানে যে জায়গা দিয়ে আমাদের আয়রনটা আমাদের জিআই ট্র্যাক্ট থেকে অ্যাবজর্ব হয়েছিল সেটা যদি কোনো কারণে আমাদের সার্জারি করে ফেলে দেওয়া হয়, মানে গ্যাস্ট্রেক্টমি যদি করা হয়, তাহলে আমাদের ডিক্রিজ অ্যাবজর্পশন হবে, আয়রনটা অ্যাবজর্ব হবে না, আয়রন ডেফিসিয়েন্সি হবে। আবার ইনক্রিজ ডিমান্ড কোন কোন ক্ষেত্রে হতে পারে?
ইনফ্যান্ট যারা আছে 1 বছর বয়স যে সমস্ত বাচ্চারা আছে তাদের বেশি আয়রন দরকার হবে। আবার চিলড্রেন যারা আছে তাদের বেশি আয়রন দরকার হবে। আবার প্রেগনেন্সি ওমেন যারা আছে তাদের বেশি আয়রন দরকার হবে, কারণ তখন বেবির জন্য এক্সেস আয়রন দরকার। আবার আরেকটা হচ্ছে ইনক্রিজ লস অফ আয়রন, মানে আয়রন যদি কোনো কারণে বেশি লস হয়ে যায় তার মানে আমরা বলতে পারি ব্লাড লসে, তার মানে আমরা বলতে পারি ব্লাড লসের কথা। ব্লাড লস কী কী উপায় হতে পারে? একটা হতে পারে আমাদের জেনিটো ইউরিনারি ব্লাড লস, মানে জেনিটাল ট্র্যাক্ট দিয়ে যদি ব্লাড লস হয়, যেমন ফিমেলের ক্ষেত্রে আমরা মিনিস্ট্রেশনের কথা বলতে পারি। নর্মাল মিনিস্ট্রেশনে ব্লাড থাকে হচ্ছে 20 to 50 ml। এখন এই 20 to 50 ml থেকে যদি বেড়ে সেটা হয়ে যায় 80 ml, সেটা হয়ে যায় 100 ml, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। আরেকটা কথা আমরা কমন যে বিষয়টা সেটা কথা বলতে পারি হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল লস অফ আয়রন। তো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল লস কী কী কারণে হতে পারে? হুকওয়ার্ম ইনফেস্টেশন অর্থাৎ যে কৃমি জাতীয় অসুখের কারণে, পেপটিক আলসার ডিজিজের কারণে হতে পারে, গ্যাস্ট্রিক কার্সিনোমার কারণে হতে পারে, এবং জিআইটির মধ্যে যদি কোনো লেশন থাকে সেখান থেকে ব্লিডিং হয়ে আমাদের আয়রন লস হতে পারে। এখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কজ আমরা জানলাম। এখন যদি একটা পার্সন এর আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয় তাহলে আমরা বলতেছিলাম যে এনিমিয়ার মরফোলজি যে টাইপটা সেটা পড়ে যাবে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়ার মধ্যে। এখন আমরা জানবো যে একটা ব্যক্তির আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে কেন তার মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়াই হবে, কেন ম্যাক্রোসাইটিক হলো না, কেন নর্মোসাইটিক নর্মোক্রমিক হলো না, কেন মাইক্রোসাইটিকই হলো। তাহলে হাউ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কজেস মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া, তাহলে কীভাবে হচ্ছে? তো এটা বলতে পারি যে যদি কোনো একটা ব্যক্তির আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে সেই আয়রন ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করার জন্য যে যে জায়গার মধ্যে আমাদের আয়রনটা স্টোরড ছিল সেই জায়গাগুলো এখন আয়রন রিলিজ করতে শুরু করবে। এখন একজন ব্যক্তির, এখন ধরলাম আমরা একজন ব্যক্তির আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গেল, তাহলে আমাদের ম্যাক্রোফেজের মধ্যে তো আয়রন স্টোরড ছিল ফেরেটিন অবস্থায়, হেমোসিডেটিন অবস্থায়, তাহলে এই স্টোরড ফর্ম তাদের মধ্যে থাকা আয়রনটা এখন কোথায় চলে আসবে? সার্কুলেশনে চলে আসবে। তার মানে আমরা বলতে পারি স্টোরেজ ফর্মটা এখানে কি হয়ে যাবে? কমে যাবে। আবার যদি কোনো একজন ব্যক্তির ব্লাডের মধ্যে আয়রনটা ডেফিসিয়েট হয় তাহলে আমাদের যে সেলগুলা আরবিসি তৈরি করছিল সেই সেলগুলা তো বসেছিল আয়রনের জন্য, এখন তার মধ্যে তো এখন আয়রন যাচ্ছে না, তাহলে সে কি চাইবে? যে যে কোনো মূল্যে আমার আয়রন পেতেই হবে। এই জন্য এই সেলগুলা তাদের সেল সারফেসে যে ট্রান্সফেরিন রিসেপ্টর ছিল সেই ট্রান্সফেরিন রিসেপ্টরটাকে আর তারা এখানে বসায় রাখে না, সেই ট্রান্সফেরিন রিসেপ্টরটাকে তারা ছেড়ে দেয় কোথায়? তারা ছেড়ে দেয় আমাদের এই ব্লাডের মধ্যে, সার্কুলেশনের মধ্যে, যে কি বলে যে যাও গিয়ে তুমি ট্রান্সফেরিনটাকে নিয়ে এসো, কারণ ট্রান্সফেরিনের মধ্যে কে বসে আছে? আয়রন বসে আছে। তাহলে ট্রান্সফেরিন রিসেপ্টর আমাদের ব্লাডের মধ্যে কি হয়ে যাবে? বেড়ে যাবে আয়রন ডেফিসিয়েন্সি হলে। এবং আরেকটা বিষয় কি, যেহেতু এখানে আয়রন কমে গেছে তাহলে ট্রান্সফেরিন রিসেপ্টর তো বেড়ে যাবে। ট্রান্সফেরিন রিসেপ্টর এখন আয়রন দ্বারা লোডেড হতে পারতেছে না, যে কারণে আমরা বলতে পারি কি টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। কারণ টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা মূলত ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই ট্রান্সফেরিনের উপরে। ট্রান্সফেরিন যত বেশি হবে এর আয়রনটাকে ক্যাপচার করার ক্যাপাবিলিটি বা সুযোগও তত বেশি, মানে বাইন্ডিং ক্যাপাসিটি, বাইন্ডিং ক্যাপাবিলিটি, বাইন্ডিং অপরচুনিটি অনেক বেশি। তার মানে যেহেতু এখানে আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন কম এবং আমাদের ট্রান্সফেরিন তুলনামূলক আগের থেকে নর্মাল থেকে অনেক বেশি হয়ে গেছে, সুতরাং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ফর ট্রান্সফেরিন ইনক্রিজ হবে, এটা বলা যায়। এবং আরেকটা বিষয় কি হবে, যেহেতু এখানে আমাদের আয়রন যাচ্ছে না সেলের মধ্যে, যে সেলটা আমাদের আরবিসি তৈরি করার জন্য বসে আছে, সাপোজ এই সেলটা ইরিথ্রোব্লাস্ট সেলটা, তাহলে যদি আয়রন না যায় তাহলে আয়রন না গেলে তো এই হিমও তৈরি হবে না, তাহলে হিম তৈরির পরিমাণটাও এখানে কি হয়ে যাবে? কমে যাবে। এবং হিম যদি কম তৈরি হয়, আয়রন কম থাকার কারণে আলটিমেটলি হিমোগ্লোবিনটাও তো কম তৈরি হবে। তাহলে আমরা একটা সিকোয়েন্সিয়াল বিষয় তুলে ধরতে পারি যে ডিক্রিজ আয়রন স্টোর, কারণ আয়রন স্টোরগুলো এখন ডিপ্লিটেড হয়ে এখানে চলে আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে ডিক্রিজ আয়রন স্টোর, ডিক্রিজ হেমোসিডেরিন এবং
সেরাম ফেরিটিন, কারণ এখান থেকে এখন আয়রনগুলো আমাদের সার্কুলেশনে চলে আসবে যেহেতু আয়রনের ডেফিসিয়েন্সি। অর্থাৎ সেরাম আয়রনের পরিমাণটাও কমে যাবে, যেহেতু আয়রনের পরিমাণ কম, টোটাল বডিতে আমাদের আয়রন কমে গেছে, তাহলে ট্রান্সফেরিন স্যাচুরেটেড উইথ আয়রন এটাও তো কমে যাবে। আর ট্রান্সফেরিন স্যাচুরেটেড উইথ আয়রন এটাই তো হচ্ছে আমাদের সেরাম আয়রন, তাহলে এটাও কমে যাবে এবং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে যেহেতু ট্রান্সফেরিন বেড়ে গেছে, আয়রন কমে গেছে। আবার এই ট্রান্সফেরিন রিসেপ্টর ডোন্ট হ্যাভ এনাফ আয়রন, কারণ এখন টোটাল বডিতে আয়রন কমে গেছে, ট্রান্সফেরেন্ট রিসেপ্টর সে পর্যাপ্ত পরিমাণে আয়রন এখন সে আর পাবে না। যদি ট্রান্সফেরেন্ট রিসেপ্টর পর্যাপ্ত পরিমাণের আয়রন না পায়, তাহলে প্রোটোপরফারিনের মধ্যে তো আয়রনটা এখন আর আগের মতো থাকবে না, বা প্রোটোপরফারিনের মধ্যে আয়রনের পরিমাণটা এখন কমে যাবে, কারণ ট্রান্সফেরেন্ট রিসেপ্টরটা আয়রনটাকে প্রোটোপরফারিনের মধ্যে দিয়ে দিয়েছিল। তাহলে এখন প্রোটোপরফারিনের মধ্যে আয়রন কমে যাবে। আলটিমেটলি প্রোটোপরফারিনের মধ্যে যদি আয়রন না যায়, তার মানে কি হবে, এই যে হিম যে তৈরি হওয়া সেটাও তো কমে যাবে। তাহলে ডিক্রিজ আয়রন ইন প্রোটোপরফারিন, ডিক্রিজ ফরমেশন অফ হিম। আর হিম যদি কম তৈরি হয়, আলটিমেটলি হিমোগ্লোবিনও তো কম তৈরি হবে, তাহলে ডিক্রিজ ফরমেশন অফ হিমোগ্লোবিন। তাহলে আমরা বলতে পারি যদি হিমোগ্লোবিন ফরমেশনটা ওই রকমভাবে আরবিসির মধ্যে না হয়, বা হিমোগ্লোবিন ফরমেশনটা আরবিসির মধ্যে কম হয়, তাহলে আরবিসিটা আন্ডারফিল্ড থাকবে। এবং আরবিসি যেহেতু এখানে আন্ডারফিল্ড, আরবিসি যদি আন্ডারফিল্ড থাকে তাহলে আরবিসিটা স্মলার হয়ে যায়। কারণ নর্মালি আমরা দেখি যে নর্মাল একটা আরবিসি এর মিডিল 1/3 থাকে পেলর, আউটার 2/3 থাকে হচ্ছে হিমোগ্লোবিনাইজড। কিন্তু যখনই আমাদের এরকম হিমোগ্লোবিনটা কম তৈরি হবে, তখন দেখা যায় এর মিডিল প্রায় 2/3 হয়ে যায় পেলর, আউটার 1/3 মাত্র হিমোগ্লোবিনাইজড থাকে। অর্থাৎ এটা হচ্ছে হাইপোক্রোমিক হয়ে গেল। হাইপোক্রোমিক কেন, মানে রং, ক্রোম তো রং, ক্রোম তো হচ্ছে রং থেকে আসছে, তাহলে কালার থেকেই তো ক্রোম আসছে, তাই না? তাহলে যেহেতু এখানে হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ, এটা কম আসছে, তাহলে এটা তো হাইপোক্রোমিকই হবে। এবং মাইক্রোসাইটিক কেন, কারণ হিমোগ্লোবিনটা অনেক কম, হিমোগ্লোবিনটা অনেক কম হওয়ার কারণে এর সাইজটাও আলটিমেটলি অনেক কমে যায়, যে কারণে এটাকে বলা হচ্ছে মাইক্রোসাইটিক এবং হাইপোক্রোমিক। এখন আমরা এটা জানলাম যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কারণে কেন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হচ্ছে। এখন এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে যদি আমরা ব্লাডের একটা ইনভেস্টিগেশন করি, ব্লাড টেস্ট করি, আমরা কি কি পাবো? ডিক্রিজ হিমোগ্লোবিন পাবো, টোটাল ট্রান্সফেরিন এর পরিমাণটা আমরা বেশি পাবো, ট্রান্সফেরিন রিসেপ্টরটা আমরা বেশি পাবো, কারণ তখন এই ট্রান্সফেরিন রিসেপ্টরটা ব্লাডে চলে আসে, একটু আগে বললাম। সেরাম আয়রনটা আমরা কম পাবো, সেরাম ফেরিটিন লেভেলটা আমরা কম পাবো, কারণ স্টোরেজ ফর্মটা ডিপ্লেটেড হয়ে যাবে, হেমোসিডেনটা মানে স্টোরেজ ফর্মটা কমে যাবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে, এবং আমরা এখানে অ্যানাইসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস পাবো। অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে ভেরিয়েশন অফ সাইজ, আর পয়কিলোসাইটোসিস হচ্ছে ভেরিয়েশন অফ শেপ অফ আরবিসি। যেহেতু এখানে হিমোগ্লোবিন কম, সুতরাং এদের সাইজ এবং শেপের ভেরিয়েশন চলে আসবে। তাহলে একজন আইডিএর পেশেন্টের, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিক পেশেন্টের কি কি সাইন সিমটম থাকবে? প্রথম সাইন সিমটম আমরা বলতে পারি ফ্যাটিক। সে সবসময় একটা ফ্যাটিক অবস্থা ফিল করবে, কারণ তার এখন আমাদের এখানে আরবিসি কম, যে কারণে আমাদের অক্সিজেন ক্যারিং যে ক্যাপাবিলিটিটা সেটাও কমে যাবে। এবং অক্সিজেন যদি কম ক্যারিং ক্যাপাসিটি হয়, বা অক্সিজেন যদি কম যায়, তাহলে তো আমাদের টিস্যুগুলো কাজ করতে পারবে না, ন্যাশনাল ডিজনিয়া থাকবে, অর্থাৎ কাজ করতে গেলে সে হাঁপায়ে উঠবে। এবং হাইপার ডাইনামিক সার্কুলেশন, হাইপার ডাইনামিক সার্কুলেশন হচ্ছে ব্লাডটা তার ভেসেল দিয়ে প্রচুর স্পিডে চলাচল শুরু করবে। কারণে হচ্ছে যে এনিমিয়ার কারণে আমাদের অক্সিজেনটা ব্লাডের মধ্যে কমে যায়, আর অক্সিজেন কমে গেলে আমরা জানি এটাকে হাইপোক্সিয়া বলা হয়। আর হাইপোক্সিয়া ভেসেলগুলোকে ডায়ালেট করে দিতে হেল্প করে, আর ভেসেল যদি ডায়ালেট হয়ে যায় তাহলে ব্লাড প্রচুর দ্রুত ফ্লো হতে পারে, যেটাকে বলা হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশন। এবং এরপর টেকিকার্ডিয়া হতে পারে। টেকিকার্ডিয়া কেন হবে? কারণ হচ্ছে আমাদের তো টিস্যু অক্সিজেন পাচ্ছে কম, আর যেহেতু আরবিসি কম। আর হার্ট চাইবে কি, যে আমাদের টিস্যু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাক, সেই জন্য সে প্রচুর পরিমাণে পাম্প করতে শুরু করবে, এবং পাম্প বেশি করার কারণে টেকিকার্ডিয়া দেখা দিবে। লুপিসিয়া হবে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হবে, অ্যাট্রোপিক গ্লসাইটিস হবে, কলিওনাইকিয়া হবে। এগুলো কেন হচ্ছে? কারণ আমাদের যে বডির যে পার্টগুলা র্যাপিডলি প্রলিফারেশন হয় বা র্যাপিডলি নিউ জেনারেশন হয়, সেগুলোর অক্সিজেন দরকারও বেশি, যেহেতু দ্রুত তারা প্রলিফারেট হয়। ঠিক তেমনি এলোপেশিয়া মানে চুল পড়ে যায়, কারণ হচ্ছে
আমাদের হেয়ারের মধ্যে যদি বা হেয়ার ফলিকল যে অংশগুলো আছে সেখানে যদি ব্লাড সাপ্লাইটা এখন কমে যায়, তাহলে তো হেয়ারের গ্রোথ বা হেয়ার যে টিকে থাকবে সেটা তো আর সে পারবে না, কারণ সে নিউট্রিশন কোথা থেকে পাবে, যে কারণে এলোপেশিয়া হয়ে যাবে। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এবং এবার হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হচ্ছে যে আমাদের মাউথের এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটা যদি আমরা দুইটা লিপ চিন্তা করি, তাহলে দুই লিপের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এখানে দেখা যায় যে আলসারের মতো বা আমাদের স্কিনটা রাপচার হয়ে এখানে ব্লিডিং এর মতো অবস্থা তৈরি হয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। কারণ এখন এই যে অংশগুলা, লিপের যে অ্যাঙ্গেলটা, আমাদের মাউথের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের এখানে আমাদের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো র্যাপিডলি প্রলিফারেট হয়। এখন যেহেতু আমাদের এখানে অক্সিজেন কম যাচ্ছে, তাহলে টিস্যুগুলো র্যাপিডলি প্রলিফারেট হওয়ার জন্য অক্সিজেন কম পাবে, যে কারণে র্যাপিডলি প্রলিফারেট হতে পারবে না এবং সেই জায়গায় একটা ঘায়ের মতো ক্ষত মতো তৈরি হবে। অ্যাট্রোপিক গ্লসাইটিস, অর্থাৎ অ্যাট্রপিক গ্লসাইটিস মানে হচ্ছে আমাদের যে টাং আছে সেই টাঙের মধ্যে দেখা যায় ছোট 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 পুঁতির মতো একটু কিরকম যেন খসখসে অংশ থাকে, এগুলাকে বলে প্যাপিলা, এবং এগুলা র্যাপিডলি গ্রো হয় এবং তাদের প্রচুর অক্সিজেন দরকার হয়। এখন যদি অক্সিজেন সেখানে কম যায় তাহলে সেগুলো র্যাপিডলি গ্রো হবে না, সেগুলো খসে পড়বে। এবং এই অ্যাট্রোপিক গ্লসাইটিসের কারণে মনে হয় যেন জিহ্বার মধ্যে যে মাংসপিণ্ডটা আছে সেটা একদম বের হয়ে চলে আসছে, কারণ তার বাইরের যে কাভারিংটা, যে মানে প্যাপিলাগুলো, সেগুলো এখন তো চলে গেছে। এবং আরেকটা হচ্ছে কয়লোনাইকিয়া। কয়লোনাইকিয়া হচ্ছে স্পুন শেপ নেল, স্পুনের মতো এরকম নেলটা ভিতরের দিকে গর্ত হয়ে যাবে, কারণ নীল তো অনেক বেশি প্রলিফারেট হয়। এখন যদি নীলের অক্সিজেন না পায় তাহলে তো সে প্রলিফারেট হতে পারবে না। আর নীল তো আমাদের যে নীলের যে উপরের অংশগুলো আছে সেগুলো হচ্ছে প্রতিনিয়ত খসে যাচ্ছে। এখন খসে যাচ্ছে উপরের যে নীলের অংশটা, সেটাকে প্রলিফারেট করার জন্য দরকার ছিল আমাদের অক্সিজেন, কিন্তু এখন তো অক্সিজেন আসতেছে না, কিন্তু এটা তো প্রতিনিয়তই চলে যাচ্ছে, উপরের লেয়ারগুলো চলে যাচ্ছে, ফিল আপ হতে পারতেছে না অক্সিজেন হবে, যে কারণে এটা স্পুন শেপ হয়ে যায়, অর্থাৎ ভিতর থেকে ডেবে যায়। তাহলে এই ছিল এখানকার সাইন সিমটম। তাহলে এটা মোটামুটি ছিল আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া নিয়ে কথাবার্তা। ধন্যবাদ সবাইকে।